দরজা খুলতেই আমাকে নেহার সাথে দেখে আমার চোখে পানি চলে এলো। নেহা আমানের কোমর জড়িয়ে ধরে আছে। আমাকে দরজার সামনে দেখতে আমার নেহাকে দূরে সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো আর ভেতরে এসে আমায় দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিতে গেলে নেহা বলল, আমান, তুমি দরজা কেন বন্ধ করছো? ইউ নিড মাই হেল্প? আমি তোমাকে নিয়ে যাচ্ছি ঘরে। আমান বেশ কড়া সুরে জবাব দিল, ফার্স্ট অফ অল এটা আমার বাসা, তাই আমি দরজা বন্ধ করেছি। তোমাকে আমি আমার সাথে আসতে বলিনি, তুমি এসেছো নিজের ইচ্ছায়। অ্যান্ড সেকেন্ডলি, আমান খানের কারো হেল্পের প্রয়োজন নেই। আমি নিজেই ঘরে যেতে পারবো। কজ আই এম নট এ হ্যান্ডিক্যাফট, ওকে? নাও গেট লস্ট। আমান কথা শেষ করে নেহার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। দরজার পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইলেন। ওনাকে দেখে মনে হচ্ছে হয়তো ওনার শরীর খারাপ, তাই আমি ওনার দিকে এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রাখতেই উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। ওনার চাহনিতে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ওনার চোখ দুটো লাল হয়ে আছে, অমায়িকভাবে আমার দিকেই তাকিয়ে আছে সে। মনে হচ্ছে কিছু বলতে চান উনি আমায়, কিন্তু বলতে পারছেন না। আমি আর চুপ থাকতে না পেরে ওনাকে ডাকলাম, আমান, কিছু হয়েছে? উনি আমার দিকে কোনো উত্তর না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। টলছেন সামান্য, কিন্তু কারো হেল্প নেবেন না। নেবেনই বা কেন? দ্য গ্রেট আমান খান বলে কথা। আমিও ওনার পেছন পেছন উপরে চলে গেলাম। ঘরে এসে দেখি আমার নিজের শার্ট খুলে ফেলেছেন। কিছুটা লজ্জা বোধ করলাম, তাই মাথা নামিয়ে ফেললাম আমি। উনি আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলেন। আমি বেডে বসে অপেক্ষা করতে লাগলাম ওনার আসার। আগে কোনোদিনও উনি ড্রিঙ্ক করতেন না, রাত করে বাসায় ফিরতেন না। আর এখন কি যে হয়েছে ওনার কি জানে। উনি ওয়াশরুম থেকে ফেরত আসতেই আমি টি শার্টে গিয়ে দিলাম। উনি ডান হাত বাড়িয়ে টি শার্ট নিতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। টি শার্ট পরা হাত হতেই আমি ওনার ডান হাত নিজের হাতের কাছে টেনে আনতেই উনি হালকা চিৎকার দিয়ে উঠলেন। কি করছো মীরা? আমি কিছুক্ষণ ওনার মুখের দিকে চেয়ে রইলাম। আনমনেই বললাম, কি বললেন আবার বলুন। কি করছো? ছাড়ো আমার হাতটা। ছাড়বো মানেটা কি? কি করে হলো এইসব? কি করেছেন আপনি এগুলো? আমাদের ডান হাতে জায়গায় জায়গায় সিগারেটের পোড়া ক্ষত। ঠিক যেসব জায়গায় আমার ফোস্কা পড়েছে সেই সব জায়গায় ওনার পোড়া ক্ষতগুলো রয়েছে। আমি কেঁদে উঠলাম ওনাকে জড়িয়ে। আপনি এগুলো ইচ্ছে করে করেছেন, তাই না? আমি জানি আমার যেসব জায়গায় ফোস্কা পড়েছে আপনিও একইভাবে সেই সব জায়গায় ক্ষত সৃষ্টি করেছেন। কেন করলেন এমন আপনি? আমার প্রশ্নে উনি আমাকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছিয়ে বললেন, ক্ষুধা পেয়েছে, খেতে দিবে? আপনি বসুন, আমি আসছি খাবার নিয়ে। আর দেরি করলাম না, চটপট গিয়ে খাবার প্লেটে নিয়ে আসলাম ওনার জন্য। এসে দেখি উনি বেডে হেলান দিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ করে। উনি কি ঘুমিয়ে পড়লেন? এই ভেবে ওনার কাছে গিয়ে হালকা ডাক দিলাম, আপনি খাবেন না? খাবার এনেছি তো আমি। আমার ডাকে উনি সোজা হয়ে বসলেন। মনে হচ্ছে অনেক কষ্টের চোখ খুলে আছেন। ঘুম জড়ানো কণ্ঠে বললেন, খাইয়ে দেবে? একের পর এক ঘটনা আমায় চমকে দিচ্ছে। এসব কি নেশার ঘরে করছেন? হয়তো কাল সকালে সব ভুলে যাবেন। তাই আর সুযোগ হাতছাড়া করলাম না। ওনার মুখের সামনে খাবার তুলে দিতেই উনি খেতে শুরু করলেন। মাঝপথে উনি খাবারে হাত দিতে নিলে আমি বাধা দিলাম। হাত দিচ্ছেন কেন আপনি? আমি খাইয়ে দিচ্ছি তো। উনি হেসে উত্তর দিলেন, আমার পেট ভরে গেছে, আমি খাবো না, তাই তোমাকে খাইয়ে দেবো। আমি জানি তুমি দুপুর থেকে কিছু খাওনি এখন পর্যন্ত। আপনি কি করে জানলেন? দুপুরে তো ঘুমিয়েছিলে, ঠান্ডাও লাগছিল, চাদর টেনে দিয়ে চলে গেছি অফিসে। দুপুরের ঘুম নিশ্চয়ই রাত 10টা-11টার আগে ভাঙেনি। আব্বা, না, মানে। খেয়ে নাও। উনি আমাকে খাইয়ে দিতে শুরু করলেন। খেতে খেতে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি তো কোনোদিনও ড্রিঙ্ক করতেন না, তাহলে কেন এখন রোজ রাতে ড্রিঙ্ক করে ফেরেন? উনি তাচ্ছিল্য হেসে জবাব দিলেন, আজকের পর থেকে আর খাবো না। সত্যি তো? হ্যাঁ। আজ মনে হচ্ছে আমি আমার আমানকে ফিরে পেয়েছি, যে কিনা মিরু বলতে অজ্ঞান ছিল, শত অপমান অবহেলার পরেও ভালোবাসতো আপ্রাণ। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার এতটা ড্রাঙ্ক থাকার পরেও কোনো রকম কোনো বাজে আচরণ বা ব্যবহার করছেন না আমার সাথে। কতটা কন্ট্রোলে রেখেছে নিজেকে, এটাই ভাবছি আমি। মনে হচ্ছে উনি কিছুই খায়নি, একদম স্বাভাবিক। উনি হাত ধুয়ে এসে আমার হাতে একটা প্যাকেট দিলেন কভার থেকে বের করে। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওনার দিকে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিসের প্যাকেট এটা? তোমার গিফট। প্রথমবার রান্না করেছো, তাও আবার এত সুন্দর। আশা করছি তোমার ভালো লাগবে। আমি হেসে প্যাকেট খুলেই দেখলাম একটা সুন্দর লাল সিল্কের শাড়ি, যা আমার খুবই পছন্দ হলো। আমি খুশি হয়ে বললাম, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ।
কথাটা বলেই ওনাকে জড়িয়ে ধরলাম, কিন্তু একটা ভয় হলো এই না দূরে সরিয়ে দেয় আমায়। কিন্তু না, উনি এমনটা না করে উল্টো আমার পিঠে 2 হাত রেখে বললেন, আগামীকাল সকালে আমি চাই তুমি আমার সামনে স্নানের পর এই শাড়িটা পরে আসো। আসবে তো? অবশ্যই। উনি আমাকে ছেড়ে হেসে গিয়ে বেডে শুয়ে পড়লেন। আমিও কিছু বললাম না, কারণ সত্যি ওনার খুব ঘুম পেয়েছে। উনি গভীর ঘুমে আচ্ছন্ন বুঝতে পেরে আস্তে আস্তে ওনার পাশে বসে মলম লাগিয়ে দিতে লাগলাম পোড়া জায়গায়। আমি ভুল ছিলাম না। আজও আমায় ভালোবাসে। আমি কষ্ট পেয়েছি বলে নিজেকে কষ্ট দিয়েছে, পাগল একটা। মলম লাগিয়ে আমিও ওনার পাশে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতেই মনে পড়ে গেল আমানের রাতের বেলার কথা। উনি বলেছিলেন সকালে স্নানের পর ওনার দেয়া শাড়ি পরে ওনার সামনে আসতে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সকাল 7টা বাজে। এর মানে আরেকটু পরেই আমার ঘুম থেকে উঠে পড়বে। আমি চটজলদি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম ওনার দেয়া শাড়িটা নিয়ে। সত্যি বলতে আমার এরকম শাড়ি খুব পছন্দ। আমি রেড কালার খুব পছন্দ করি। আমি তো ভাবতেই পারি না আমান কি করে আমার পছন্দের এত খেয়াল রাখেন। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম আমান ঘরে নেই। এত তাড়াতাড়ি উঠে রেডি হলাম ওনার দেয়া শাড়ি পরে ওনাকে দেখাবো ভেবে, আর উনি ঘরে নেই। ধুর। আমি বেশি নিরাশ হয়ে বেলকনিতে গিয়ে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে চুল আঁচড়াতে লাগলাম। সে সময় হঠাৎ করে একজোড়া হাত আমার পেটের কাছে আবদ্ধ হলো। ঘাড়ে আমি ঠোঁটের ছোঁয়া পেলাম। এত তাড়াতাড়ি এত কিছু ঘটে গেল যে আমি কিছু বুঝতেই পারলাম না। তাই সঙ্গে সঙ্গে পেছন ফিরে ধাক্কা মেরে দিলাম আমার পেছনে থাকা ব্যক্তিটিকে। ধাক্কা মারার পর আমি দেখলাম এটা আর কেউ না, আমান। আসলে অন্যমনস্ক ছিলাম, আর কোনোদিনও আমাকে এভাবে স্পর্শ করেনি, তাই ওনার স্পর্শ চিনতে পারিনি। তাই ধাক্কা দিয়ে ফেলেছি আমি ওনাকে। এখন ভাবছি এটা আমি কি করে ফেললাম। আমি আমানকে কিছু বলতে যাব তখনই উনি আমার দিকে তাকিয়ে বললেন, সরি, আসলে আমার এমন কোনো ইন্টেনশন ছিল না। বাট জানি না কি হলো। তোমাকে লাল শাড়িতে এত সুন্দর লাগছিল যে যে আমি কন্ট্রোল করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। আর কোনোদিন এমন হবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি কিছু বলতেও পারলাম না। উনি বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়লাম। এমন একটা মুহূর্তে ওনাকে এতটা কষ্ট দিলাম আমি। কেন কেন বারবার আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলি। আমার জন্যই উনি প্রথমে বদনাম নিয়ে ভার্সিটি ছাড়লেন, বাধ্য হয়েছিলেন। আর আজ ওনার স্বামীর অধিকার থাকতেও এমন একটা মুহূর্তে দূরে সরিয়ে। নিজের ভুলে কয়েক বছর আগে জিজুকে হারিয়েছিলি তুই মীরা। আজ এত দিনে সব ঠিক হচ্ছিল, আর তুই এভাবে দূরে সরিয়ে সবটা এলোমেলো করে দিলি। হাউ কুড ইউ ডু দ্যাট? সুমি প্রচন্ড রেগে আমাকে কথাগুলো বললো। আমি কি বলবো বুঝতেই পারছি না। নিজের কান্নার জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। তাও বললাম, "আ- আমি ইচ্ছে করে করিনি। আমি বুঝতে পারিনি ওটা আমান ছিল।" তাই বলে তুই? সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল। নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এদিকে আমি কেঁদেই চলেছি। আমার চোখের পানি বাঁধ ভেঙেছে আজ। একই ভুল বারবার করে ফেলছি আমি। সুমি নিজেকে স্বাভাবিক করে আমায় বলল, তুই ওয়েট কর, আমি খোঁজ করছি জিজুর। সুমিত চলে গেল কথাটা বলে। আমান সেই সকালে বেরিয়ে গেছেন, এখনো ফেরেননি। 12 ঘন্টার উপরে হয়ে গেছে। মানুষটা কোথায় আমি জানি না। আজ নিজেকে সত্যি বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ আবারও আমি ওনাকে হারিয়ে ফেললাম। কথাটা ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার। চোখের পানি ধরে রাখতে পারছি না আমি। 4 বছর আগে আমি আমার ভুলে আমাকে বদনাম করে ভার্সিটি ছাড়তে হয়েছিল। হারিয়ে ফেলে বুঝেছিলাম আমি ওনাকে কতটা ভালোবাসি, আর আজ আজ ভালোবাসা পেতে গিয়ে হারিয়ে ফেললাম। অতীত। আজ ভার্সিটিতে এসে ভীষণ বোর লাগছে, কারণ সুমি আসেনি, আর আমার অন্য বান্ধবীরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে ক্লাস অফ থাকায়। আমি একা, যার কিনা কোনো বয়ফ্রেন্ড নেই। ধুর, ভালো লাগে না। হঠাৎই আমার একটা কথা মাথায় এলো। কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? আছে তো, মিস্টার আমান খান। কিন্তু উনি কোথায়? অন্য সময় তো সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘোরেন, আর আজ ওনার পাত্তাই নেই। অন্য কোনো মেয়ে পটিয়ে নিল না তো আবার? বাটা বদ। মেরে মেয়ে পটানোর ভূত মাথা থেকে নামিয়ে দিব ওনার। কিন্তু কি করে খুঁজে পাই ওনাকে? আমার কাছে তো ওনার নাম্বার নেই। হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে রইলাম। আমার চোখ এদিক ওদিক আমানকে খুঁজে বেড়াতে লাগলো। তার দেখা না পেয়ে বাধ্য হয়ে ফোন দেখতে শুরু করলাম। ফোন দেখতে দেখতে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। আমি ওপেন করতেই আমার চোখ বড় বড় হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল। কারণ কিছু ছবি এসেছিল আমার কাছে, যা আমানের। শুধু আমানের না, আমান আর আমানের প্রেমিকার। তার মানে আমি ঠিক আমার টাকার জন্যই এতদিন আমার পেছনে
পড়েছিলেন মিস্টার আমান খান, এটা আপনি ঠিক করলেন না। মীরা চৌধুরীর মন নিয়ে খেলে তাকে ঠকিয়ে অনেক বড় ভুল করে ফেলেছেন আপনি। এই একটা ভুল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমি কথাগুলো নিজেকে বলে চোখ মুছতেই একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো বলতেই বলল, আমানকে হাতে নাতে ধরতে চাইলে ভার্সিটির পিছনে যে ফাঁকা পার্ক আছে ওখানে চলে আসুন। কথাটা বলেই লোকটা কল কেটে দিল। আমি কিছু বলতেও পারলাম না। আমার মাথায় রাগ এতটাই পেয়ে বসেছিল যে আমি লোকটার কথা মতো আমাদের ভার্সিটির পেছনে পার্কে চলে গেলাম। গিয়ে দেখলাম পুরো পার্ক ফাঁকা। আমি একটু এগিয়ে যেতে কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরলো। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই। আমি আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে। উঠে বসে মাথায় হাত দিয়ে মনে করতে লাগলাম আগের ঘটনা। মনে পড়ে গেল আমি তো পার্কে ছিলাম। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলাম এটা আমাদের ক্লাসরুম, আর আমি বেঞ্চের উপর বসা। নিজের দিকে তাকাতেই আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমার ওড়না, আমার ওড়না কোথায়? তাহলে কি আমার এই অবস্থা? আমান? না। আমার চিৎকার শুনে ঘরে আমান ছুটে এলেন। আমানকে দেখে আমার মাথা যেন আরো বেশি গরম হয়ে গেল। নিচে পড়ে থাকা ওড়নাটা তুলে শরীরে জড়িয়ে চিৎকার করে আমানকে বললাম, ছি আমান, আপনি এতটা নীচ! আপনি কি করে আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? শুধুমাত্র আপনাকে রিজেক্ট করেছিলাম দেখে। তুমি ভুল করছো মীরা। কোনোভাবে হয়তো তোমাকে এখানে আনার পর তোমার ওড়নাটা নিচে পড়ে গেছে। আমি এসবের কিছুই জানতাম না। একদম মিথ্যে বলবেন না, আপনি একটা দুশ্চরিত্র লোক। মীরা! আমার এই চিৎকার শুনে আমি উল্টো চিৎকার করে বললাম, একদম চিৎকার করবেন না। ভুল করে গলাবাজি করছেন আপনি। আপনাকে আপনার কাজের শাস্তি পেতেই হবে। আমাদের চেঁচামেচি শুনে ইউনিভার্সিটির প্রায় অনেক স্টুডেন্ট ভিতরে চলে এলো। স্টুডেন্ট স্যার ম্যামরা চলে এলো। স্যার ম্যাডামরা আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে আমার কাছে ছুটে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মীরা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি সঙ্গে সঙ্গে আমানকে ইশারা করে উত্তর দিলাম। এই লোকটা আমায় কিডন্যাপ করে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কলেজের এই কমন রুমে। আমার কথা শুনে স্যার ম্যাডামরা আমানের দিকে তাকিয়ে আমার প্রশ্ন করলেন, এসব আমি কি শুনছি আমান? মীরা এসব কে বলছে? তুমি মীরার থেকে 3 বছরের সিনিয়র হয়ে এমন যে কি করে করতে পারো? স্যার, স্যার আমার কথাটা একবার শুনুন। আমি এরকমের কিছুই করিনি। কি বলবেনটা কি আপনি? হ্যাঁ, কি বলবেন? কি বলার আছে আপনার? এখন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবেন? পার্ক থেকে আপনি আমাকে পেছন থেকে অজ্ঞান করে এই রুমে নিয়ে এসে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। আমার সম্মান নষ্ট করতে চেয়েছেন। আমি মোটেও আপনাকে এরকম ভাবিনি। আমার কথা শুনে ম্যাডাম আমানকে বললেন, আমান, তোমার থেকে আমরা এসব কিছুতেই আশা করতে পারি না। তুমি একজন ভালো স্টুডেন্ট, এর সাথে সাথে ভালো ব্যবহারে মানুষ ছিলে। অন্তত আমরা তো তাই ভেবেছিলাম। কিন্তু এখন তো আমরা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম। একটা মেয়ের এহেন অভিযোগ আমরা কিছুতেই অবহেলা করতে পারি না। তুমি আর একটা কথা না বাড়িয়ে এখনই প্রিন্সিপালের রুমে আসবে। তোমাকে এই ভার্সিটি থেকে রাস্টিকেট করা হবে। আমার আর একটা কথাও বলবেন না। স্যার ম্যাডামরা আমাকে নিয়ে প্রিন্সিপালের রুমে দিকে এগোলেন। প্রিন্সিপালের রুমে আসতে প্রিন্সিপাল আমায় জিজ্ঞেস করলেন যে আমার এমন অবস্থা কি করে হলো। আমি পার্কে যাওয়ার পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম। কিভাবে আমি অজ্ঞান হয়েছিলাম, তারপর নিজেকে ক্লাসরুমে আবিষ্কার করে কি অবস্থায় পেয়েছি সবটা শুনে উনি আমানকে ডেকে পাঠালেন। আমান আসতেই উনি আমানকে কোনো রকম প্রশ্ন করলেন না, কারণ উনি জানে আমি কার মেয়ে, তাই আমার কথা উনি ফেলতে পারবেন না। প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মীরা, তুমি আমানের নামে কি এলিগেশন আনছো? এই কথাটা শুনতে চোখ বন্ধ করতেই আমার মনে পড়ে গেল সেই ছবিগুলোর কথা, যেখানে আমান একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। আমি ঝট করে চোখ খুলে বলে ফেললাম, দুশ্চরিত্র, আমার সম্মানহানির চেষ্টা করেছে। আমি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি, বারংবার ওনাকে রিজেক্ট করেছি। তার প্রতিশোধ উনি আমার সম্মান নিয়ে নিতে চেয়েছিল। আমি ওনাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি বাদে ওনার অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে নিলেন। কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন আমার দিকে তাকিয়ে, আজ থেকে মিস্টার আমান খান তোমাকে এই ভার্সিটি থেকে রাস্টিকেট করা হলো। আর আমি এমন ব্যবস্থা করব যাতে তুমি এই এলাকার কোনো ভার্সিটিতে চান্স না পাও। মেয়েদের সাথে এরকম কাজ করার আগে এরপর থেকে তুমি 1000বার ভাববে। এমন কাজ করার আগে তোমার মনে করা উচিত ছিল তুমি কার সাথে কি করতে চলেছ। আমি মোটেও তোমার থেকে এসব আশা করিনি। গেট আউট ইন দিস রুম রাইট নাও। ঠিক সময় তুমি তোমার টিসি লিটার পেয়ে যাবে। আমার একটা কথাও বললেন না। প্রিন্সিপালের সামনে শুধু যাওয়ার আগে আমার দিকে একবার তাকালেন ছলো ছলো চোখে।
আমি ওনার থেকে চোখ সরিয়ে নিলাম। রাগে জেদে উনি প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও নিজেকে স্বাভাবিক করে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু বেরিয়ে আসতেই ঠাস কেউ আমার গালে চড় বসিয়ে দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমি গালে হাত দিয়ে মাথা তুলে তাকালাম। তাকিয়ে দেখলাম আমানের একজন ফ্রেন্ড। তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে শুরু করলেন, তুমি আজ যেহেতু ভুলটা করলে মীরা, এর জন্য তোমাকে পস্তাতে হবে। এর শাস্তি তোমাকে তিলে তিলে পেতে হবে। কোনোদিনও ক্ষমা করব না আমি তোমাকে এর জন্য। এটা নির্দোষ ছেলের ভবিষ্যৎ কেড়ে নিলে তুমি। আমি রেগে উত্তর দিলাম, নির্দোষ? তাকে নির্দোষ বলছেন আপনি? আপনার ওই ফ্রেন্ড মিস্টার আমান খানকে নির্দোষ বলছেন আপনি, যে কিনা আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল, আমি রিজেক্ট করে দেয়? শাট আপ, জাস্ট শাট আপ। ও তোমাকে বাঁচিয়েছে তোমার সম্মানহানি হওয়ার থেকে। আগের দিন যে ছেলেটা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই ছেলেটা আজকে আবার তোমার ক্ষতি করত। আগের দিন যেমন আমান বাঁচিয়েছিল, আজও তোমাকে আমানই বাঁচিয়েছে। আর তুমি ওকে তার কি প্রতিদান দিলে? দুশ্চরিত্রের ট্যাগ। বাহ মীরা, বাহ, খুব ভালো কাজ করেছো তুমি। একটা নির্দোষ ছেলের জীবনটা শেষ করে দিলে। শুধু ভবিষ্যৎ না, তুমি ওর পুরো জীবনটা নষ্টের পিছে দায়ী। এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। আপনি মিথ্যে বলছেন। আমার কাছে ছবি এসেছে আমার আরেকটা মেয়ের, অন্য মেয়ের। আমার যদি আমার ভালোবেসে থাকে, তাহলে কেন একটা অন্য মেয়ের সাথে ওরকম ছবি তুলবে? ছবিটা দেখাতে পারবে? আমি সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে ছবিটা বের করে দেখাতেই উনি সামান্য হেসে আমাকে উত্তর দিলেন, এই মেয়েটা ওর বোন। শুধু ওর নয়, আমারও বোন। আমি আর আমার দুজনে ওই মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিয়েছি। মেয়েটা মরতে বসেছিল, সেখান থেকে আমান ওকে বাঁচায়। আমান শুধুমাত্র তোমাকে ভালোবেসে মীরা। আমি শিওর এত কিছুর পরেও তোমাকে ভালোবেসে যাবে। যেখানে তুমি ওর জীবনে স্ট্রাগলের কারণ জেনেও তোমাকে ভালোবেসে গেছে, সেখানে আজ তো তুমি ওর ভবিষ্যৎ শেষ করে দিলে। এখনও হয়তো বলবে, আমার মিরু আমাকে ভালো না বাসলে আমি ওকে ভালোবাসি। এইসব কি বলছেন আপনি? আমান কোথায়? উনি কোথায় বলুন আমায়। জানি না, এতগুলো স্টুডেন্টের সামনে এত অপমান প্রিন্সিপালের রাস্টিকেট করার পরেও থাকবে মনে করেছো? আজ তুমি আমাকে অপমান করে নিজের লিমিট ক্রস করে ফেলেছো। এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে মীরা। আশা করছি তুমি ভালো থাকবে। বর্তমান সত্যি আমাকে তিলে তিলে শাস্তি পেতে হচ্ছে, পস্তাতে আমার করা ভুলের জন্য। সেদিন না বুঝে ওনাকে দুশ্চরিত্র বলেছিলাম, ভুল বুঝে অপমান করে ওনার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিলাম। আর আজ ওনাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করলাম। আমার বোঝা উচিত ছিল আমাদের বাসায়, আমাদের ঘরে উনি আর আমি ছাড়া আর কেউ আসে না। কেন কেন আমি এত বড় ভুল করে ফেললাম? বারবার কেন আমাদের মধ্যে সব ঠিক হয়েও ভুল হয়ে যাচ্ছে? আমি আমি কি কোনোদিন ওনাকে পাবো না? ওনার ভালোবাসা পাবো না? আমান তোমাকে ডিভোর্স দেবে মীরা, তাও খুব শীঘ্রই। আম্মুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। চোখের পানিও শুকিয়ে গেছে আমার এখন। স্ত্রীর চোখে আম্মুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, এটা আমি বিশ্বাস করি না আম্মু। আপনার ছেলে আর যাই করুক, আমাকে কিছুতেই ডিভোর্স দিতে পারে না। আমার নিজের থেকে না দিক, আমার কথাই দেবে। আমি কিছুতেই আমার ছেলেকে এভাবে কষ্টের মধ্যে থাকতে দিতে পারি না। জোর করে বিয়ে করে তুমি আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছ 6 মাস ধরে। এতদিন ডিভোর্স দিতে পারিনি, বাট এখন তো পারবে। আমি বিশ্বাস করি না, আমাকে কিছুতেই ডিভোর্স দিতে পারে না। ঠিক আছে, আমানের মুখ থেকেই না হয় সত্যটা শুনে নিও। আমি জানি আমার ছেলে তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাবে না। এবার তুমিও জেনে নিও। আমার কথাগুলো বলে চলে গেলেন ঘর থেকে। গতকাল সকাল থেকে আজ সকাল হয়ে গেল, আমানের কোনো খোঁজ নেই। তাই জন্যই আম্মু এসে আমাকে এই কথাগুলো শুনিয়ে গেল। আমি শুধু ভাবছি, আমান কি সত্যি আমার ডিভোর্স দিয়ে দেবেন? আমি কি আমার ভুলের শাস্তি এখনো পাইনি? ওনাকে যেমন অপমান করেছি, আমাকেও তো কম অপদস্থ হতে হয়নি সবার সামনে। আমিও তো ওনাকে জোর করেছি বিয়ে করতে, ভালোবাসি বলেই তো করেছি। উনিও তো রাজি হয়েছিলেন আমার জোর করায়। 3.5 বছর কেটে গেছে আমানকে হারিয়েছি আমি। সেই যে আমান আমাকে বাঁচিয়েছিলেন ওই ছেলেটার হাত থেকে, আর তার বদলে আমি আমি ওনাকে অপমান করে বদনাম দিয়ে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছিলাম। তারপর থেকে আর দেখা পাইনি ওনার। মীরা, এই মীরা, অফিসে যাবি না? হঠাৎ সুমিটাকে আমার ভাবনায় ছেদ পড়লো। আমি সঙ্গে সঙ্গে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে গেলাম। সুমি আমার কাঁধে আলতো করে হাত রেখে শান্ত গলায় বলল, আমার ভুল শুধরাবে সেদিন, যেদিন আমার নিজে আমার শাস্তি দেবেন। আমি
আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমানের। কবে উনি আসবেন আর আমার শাস্তি দেবেন? উনি যেই শাস্তি দিক না কেন, আমার করা ভুলের শাস্তি হিসেবে তো কম হবে। না জেনে না বুঝে অন্যের কথা বিশ্বাস করে কি সুন্দর হাসতে হাসতে আমি ওনার চরিত্রের উপর আঙুল তুলেছিলাম। দাগ দিয়ে ভার্সিটি থেকে বের করে দিলাম আমি তাকে। আর উনি কি করলেন? উনি সেটা হাসি মুখে মেনে নিয়ে চলে গেলেন। কেন চলে গেলেন উনি? পারলেন না সজোরে সবার সামনে থাপ্পড় মেরে আমাকে সত্যিটা বলতে? পারলেন না নিজের সত্যতা সবার সামনে তুলে ধরতে? মীরা, মীরা তুই শান্ত হ। এরকম করিস না, তোর শরীর খারাপ করবে। আর শরীর? বললাম না, যতদিন পর্যন্ত আমি আমার উপযুক্ত শাস্তি না পাচ্ছি ততদিন আমার কিচ্ছু হবে না। বাদ দে, আমি অফিসে যাচ্ছি। আমি সুমিকে কথাটা বলে চোখ মুছে বেরিয়ে এলাম। অফিসে এসে চুপ করে বসে আছি, এমন সময় পিয়ে এসে খবর দিতে এলেন। ম্যাম, আজ আমার একটা সাইট দেখতে যাওয়ার কথা ছিল, আপনি যাবেন না? আমি ভুলে গিয়েছিলাম, আমরা যে কোম্পানির সাথে কাজ করছি সেটা অনেক বড় কোম্পানি। আমি না গেলে হবে না। লেটস গো। আমি পিএকে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট দেখার উদ্দেশ্যে। সাইটে এসে দেখলাম আমরা যে কোম্পানির সাথে ডিল করেছি সেই কোম্পানির মালিকের সাথে একজন পেছন ফিরে দাঁড়িয়ে কথা বলছে। ব্যক্তিটার ব্যাক সাইড দেখে কেমন যেন চেনা চেনা লাগলো। ওনারা কথা বলছেন আর আমি এগিয়ে যাচ্ছি। আমি ওনার কাছে পৌঁছাতেই ব্যক্তিটা হেঁটে অন্যদিকে চলে গেলেন। আমি ওনার দিকে যাব, তখন কোম্পানির মালিক আমায় ডাকলেন। মিস মীরা, আপনি এসে পড়েছেন। হ্যাঁ, ওই লোকটা কে ছিলেন? উনি উনি আমাদের কোম্পানিতে জব করেন। ও আচ্ছা। এরপর আমরা সাইট দেখতে লাগলাম। সাইট দেখতে দেখতে হঠাৎই আমার চোখ একজনের উপর স্থির হয়ে গেল। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, ছুটে চলে গেলাম সেই দিকে। আমান বলে জড়িয়ে ধরলাম পেছন থেকে ব্যক্তিকে। উনি আমার দিকেই ফিরেছিলেন, যেন আমার অপেক্ষাই করছিলেন সে। কি করছেনটা কি আপনি? ছাড়ুন আমায়। উনি কথাটা বলতেই আমি ওনাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম আর ওনার দুগালে হাত রেখে বললাম, কোথায় ছিলেন আপনি এতদিন? আমি আপনাকে অনেক খুঁজেছি। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম সেদিন। আপনি আমায় একবারও শুধরে দিলেন না আমার ভুলটা। আমাকে আপনার ওই শত্রু আপনার আর ওর ওই বোনের ছবি পাঠিয়েছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো মেয়েকে ভালোবাসেন। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাও সেই 3.5 বছর আগে। প্লিজ আমায় ক্ষমা করে দিন আপনি। আপনি আপনি আমার যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে যাবেন না প্লিজ। প্লিজ আমান। আমি এক নাগাড়ে কথাগুলো বলে গেলাম। তাকে দেখতে পাওয়ার পর যেন আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে। আমার খালি ভয় লাগছে, এই বুঝি আমি আবার হারিয়ে ফেলবো তাকে। কিন্তু উনি, সে তো একদম শান্ত হয়ে আছে। আমার হাত ওনার গাল থেকে নামিয়ে নিচের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আমি এর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি আমার অতীত ভুলে গেছি। আপনি এখন যেতে পারেন এখান থেকে। আপনি তো সাইট দেখতে এসেছেন, তাই না? সেটাই করুন। আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি আমি, তাই জন্য তো বলছি আপনি আমাকে যা শাস্তি দিতে চান দিতে পারেন, আমি সব মাথা পেতে নেব। একটুও বাধা দেব না আমি আপনাকে। কিন্তু প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি এই 3.5 বছর তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। আমার অপরাধ বোধে শেষ হয়েছি। আমি কুড়ে কুড়ে খেয়েছি আমাকে আপনার করার সব অপরাধগুলো। প্লিজ আমার সাথে এক কথা বলুন না। আমি তো বললাম, আমি আমার অতীতকে মনে রাখতে চাই না মীরা। তুমি প্লিজ যাও এখান থেকে। আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। আমার হাত ছাড়িয়ে অন্যদিকে চলে গেলেন, কিন্তু আমার কেন যেন খুব আনন্দ হতে লাগলো। আমি ঠিক করে নিলাম এই সুযোগে হাত ছাড়া করব না। যে করেই হোক আমাদের কাছ থেকে নিজের ভুলের শাস্তি নিয়ে নিজেকে শুধরে নিয়ে আমি ওনাকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। ওনার সব রাগ সব অভিমান আমি আমার ভালোবাসা দিয়ে গলিয়ে দেব। আমি নিজেকে স্বাভাবিক করে চট করে ওনার কোম্পানির মালিকের সাথে কথা বলতে চলে গেলাম। গিয়ে ওনার কোম্পানির মালিককে বললাম, আপনাদের কোম্পানি থেকে কয়েকজন স্টাফ তো আমাদের কোম্পানিতে আসবে ডিলের ব্যাপারে কথা বলতে। একসঙ্গে কাজ করতে হবে তো আমাদেরকে এই প্রজেক্টের ব্যাপারে। আমি আপনাদের কোম্পানির কয়েকজন স্টাফকে সিলেক্ট করতে চাইছি, তাদের কাজ আমার ভালো লেগেছে। অফকোর্স ম্যাডাম, না করার কি আছে? এটা তো ভালোই হবে। আপনি নিজে চুজ করে নিন। আমি ওনাকে আমাদের দিকে ইশারা করে বললাম, আমান খান। আর তার সাথে ওনার পাশে যে দাঁড়িয়ে আছে ওইদিকে দেখুন, ওনার বেস্ট ফ্রেন্ড, ওনাকে পাঠিয়ে দিবেন। আপনি ওনার সাথে জানলেন কি করে যে আমি তো আপনাকে ওনার নাম বলিনি? আর ওনার পাশে যে দাঁড়িয়ে আছে সে যে ওনার বেস্ট ফ্রেন্ড,
এটা বা কি করে জানলেন আপনি? আমি ওনার কথায় একটু থতমত খেয়ে গেলাম, তবুও নিজের কথা সাজিয়ে নিয়ে ওনাকে গুছিয়ে বললাম, আসলে কিছুদিন আগেই আমার ওনার সাথে কথা হলো। উনি নিজের পরিচয় দিলেন, সঙ্গে ওনার পাশে থাকা ওর বেস্ট ফ্রেন্ড আরও পরিচয় দিলেন। আমি অবশ্য ওনাকে বলিনি যে আমি চাই উনি আমাদের কোম্পানিতে কাজ করুক। আমি চাই আপনি ওনাকে বলুন এই কথাটা। ওকে ম্যাডাম, আমি আজকে কোম্পানিতে ফিরেই আমার আর ওনার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলবো। তারপর আপনাকে জানাবো ওনার কী চাইছেন। অ্যাট এনি কস্ট ওনারা দুজনেই যেন আসে কোম্পানির প্রজেক্টের কাজ করতে। এই কথার উন্নত হলে কিন্তু আমার ভালো লাগবে না। না না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওরাই ডিলের জন্য যায়। আমি খুশি হয়ে বাসায় চলে এলাম আর এসেই সুমিকে সবটা বললাম। সুমি বলল, এটাই তোর জন্য সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে তোকে, নিজের ভুল তোকে শুধরে নিতে হবে মীরা। তুই চিন্তা করিস না সুমি, আমি তো এই জন্যেই আমাকে আসতে বললাম আমার কোম্পানিতে কাজ করার জন্য। আমি এই সুযোগের সদ্ব্যবহার করব, সব ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আমি। সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই। শুধু চেষ্টা চালিয়েছে, হার মানিস না। পরের দিন সকালে যখন অফিসে গেলাম তখন মনটা অস্থির হতে লাগলো আমানকে দেখার জন্য। আমি অবশ্য আজকে অনেক আগেই চলে এসেছি, ওদের আসার কথা আরও পরে, তাই আমি নিজের আগ্রহ চেপে রেখে ওয়েট করতে থাকলাম আমানের। একটা সময় এলো যখন আমার অপেক্ষার অবসান ঘটলো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, অফকোর্স। আমি সঙ্গে সঙ্গে ওদের ভেতর আসতে বললাম। প্রথমে একটু অকওয়ার্ড লাগলেও আমার আর ওনার বেস্ট ফ্রেন্ডের স্বাভাবিক আচরণ দেখে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ওনাদের সাথে কথা বলা শেষ হতেই ওনারা উঠে গেলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, প্লিজ কিছু না খেয়ে যাবেন না, অ্যাটলিস্ট কফি। আমার বেস্ট ফ্রেন্ড বললেন, আমার টাইম হবে না, আমাকে যেতে হবে। নেক্সট দিন নিশ্চয়ই কফি খেয়ে যাব। এ বলেই উনি বেরিয়ে গেলেন আর আমার উঠতে নিলেই আমি সঙ্গে সঙ্গে উঠে ওনাকে আবারও ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিলাম। উনি রাগে সুরে প্রশ্ন করলেন, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? শাট আপ, নো মোর ওয়ার্ডস। আমি ওনার মুখে আঙুল দিয়ে চুল সরিয়ে ওনার মুখের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বললাম, একদম চুপ করে বসে থাকুন। আজ 3.5 বছর পর আপনাকে দেখছি। আগে আমার মন ভরে দেখতে দিন, তারপর আপনি এখান থেকে যেতে পারবেন। কথাটা বলার পরেই আমার পুরোপুরি চুপ করে রইলেন। আমিও ওনার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওনার দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, কেন আপনি কেন এতটা আলাদা সবার থেকে? যেখানে আমি আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিলাম প্রায়, সেখানে আপনি আমাকে এতদিন পর দেখেও একটা অভিযোগ করলেন না। শুধু বললেন যে আপনি এগুলো মনে করতে চান না। আমার অবহেলা অপমান সহ্য করে ভালোবেসে গেছেন আমায়। শুধু আমাকে, আর আমি কিচ্ছু করতে পারিনি আপনার জন্য। আপনাকে বদনাম করেছি আমি, তাও কি সুন্দর আপনি নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আমি জানি আপনি আরও অনেক উন্নতি করবেন, কারণ আপনি তার যোগ্য। আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর একটাও হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার নিজের ভুল শুধরে আমি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেব। আপনি চেয়েছিলেন না আপনার মিরু আপনাকে ভালোবাসবে? দেখুন না, আজ আপনার মিরু আপনাকে ভীষণ ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে আমি ওনার মুখের দিকে এতটা এগিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। যখন ওনার নাকের সাথে আমার নাক স্পর্শ করলো তখন উনি ঝট করে আমায় দূরে সরিয়ে উঠে দাঁড়ালেন আর আমার ঘোর কাটলো। উনি আমাকে আর একটা কথাও না বলে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ওনার এভাবে বেরিয়ে যা দেখে আমি একটু হাসলাম আর মনে মনে বললাম, সবে তো শুরু আমান, এরপর তো আপনাকে অনেক লাভ টর্চার সহ্য করতে হবে। রেডি থাকুন, রেডি থাকুন। আপনার মিরু আপনার জন্য কি কি করে, আপনার অভিমান ভাঙানোর জন্য কি কি করে, শুধু দেখতে থাকুন আপনি। আমাদের অভিমান ভাঙানোর জন্য খুনসুটি করতে করতে বলা যেতে পারে ওনার উপর লাভ টর্চার করতে করতে বেশ কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে আমি অনেক জ্বালাতন করেছি আমানকে, অনেকভাবে কাছে এসেছি ওনার, কিন্তু আমান পরিবর্তে শুধু বিরক্তই হয়েছে। আমি তো বলেই দিয়েছি আমি ওনাকে বিয়ে করব, পরিবর্তে উনি বলেছেন এটা সম্ভব নয়। হ্যাঁ, বললেই হলো সম্ভব নয়? আমি হলাম মীরা চৌধুরী, সম্ভবকে অসম্ভব করতে আমি জানি। বিয়ে করবে না মানে করতেই হবে বিয়ে। আজকে রাতে একটা পার্টি আছে আমাদের প্রজেক্টের কারণে, প্রায় শেষ হয়ে এসেছে আমাদের প্রজেক্ট। দেখা যাক এই পার্টিতে আমি আমার মন জয় করতে পারি কিনা। সাচ আ ক্যারেক্টারলেস ইউ আর মীরা। কিছুক্ষণ আগে আমাদের এই পার্টিটা একটা রিসর্টে হচ্ছে। আমি রেডি হয়ে পার্টিতে এসে পৌঁছাতেই চারিদিকে আমানকে খুঁজতে লাগলাম। আমানকে কোথাও খুঁজে না পেয়ে আমি পার্টির চারিদিকে ঘুরতে লাগলাম।
বেশ কয়েকজনের সাথে কথা বলছি পার্টিতে দাঁড়িয়ে। ঠিক সেই সময় আমার চোখ রিসোর্টের একটা রুমের দিকে গেল, যেখানে আমান ঢুকে গেল। আমি চুপচাপ কাউকে কিছু না বলে আস্তে আস্তে আমার রুমের দিকে এগিয়ে গেলাম। দেখলাম রুমের দরজাটা আনলক আছে। রুমে ঢুকে আমানকে না দেখে বুঝলাম আমান ওয়াশরুমে আছে, তাই চুপ করে আমানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমান বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আমাকে দেখে পুরো অবাক হয়ে গেল। আমি আমানের মুখ দেখে সামান্য হাসলাম আর হেসে বললাম, আপনি কি ভূত দেখেছেন নাকি?